পদার্থবিজ্ঞান নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের হুম, নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের ভরবেগ নিয়ে একটু আলাপ করেছি। ভরবেগ নিয়ে একটু আলোচনা করবো আমি, ঠিক আছে? তো ভরবেগ বিষয়টা কি আসলে আমরা জানতে হবে। ভরবেগ এটাকে আমরা বলতে পারি মোমেন্টাম। কি? মোমেন্টাম, ঠিক আছে? ইংরেজিতে বলা হয় মোমেন্টাম, এটা বলবো আমরা ভরবেগ, ঠিক আছে? তো এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করবো। পি দ্বারা প্রকাশ করবো। পি ইকুয়াল আমরা জানি এম ভি, অর্থাৎ বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় কি? ভরবেগ। বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলবো আমরা কি? ভরবেগ, ঠিক আছে? তো এখানে ভর এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আমরা জানি ম্যাস মানে হলো ভর, আর ভি হলো বেগ। ভি দ্বারা বেগ প্রকাশ করা হয়, তাহলে বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলবো আমরা কি? ভর বেগ, ঠিক আছে? তো এখান থেকে আমরা ভরবেগের মাত্রাটা নিয়ে আসতে পারি, যে আসলে ভরবেগের মাত্রাটা কি। তো আমরা জানি যে পি ইকুয়াল কি এম গুণন ভি। এম হলো ভর আর ভি হলো বেগ। তো আমরা জানি যে ভরকে ভাঙানো যায় না, বেগকে ভাঙানো যায়। বেগকে ভাঙাতে পাই আমরা সরণ বাই সময়, ঠিক আছে? তো আমরা জানি ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম গুণন সরণের মাত্রা হলো এল এবং সময়ের মাত্রা হলো টি, ঠিক আছে? তো আমরা জানি যে তাহলে আমরা লিখতে পারি এম এল টি ইনভার্স 1, ঠিক আছে? এটাকে বলবো আমরা কি? ভরবেগের মাত্রা। আর ভরবেগের মাত্রাকে সবসময় কী করতে হয়? থার্ড ব্র্যাকেটে রাখতে হয়, ঠিক আছে? এই হলো ভরবেগের একক। এখন আমরা যদি এটা হলো ভরবেগের মাত্রা। তো আমি আবার বলতেছি ভরবেগের মাত্রাটা কীভাবে নির্ণয় করবো। আমরা জানি যে ভরবেগ সমান হলো এম গুণন ভি। এখানে এম হলো বস্তুর ভর আর ভি হলো বস্তুর বেগ। তো ভর তো ভাঙানো যায় না, বেগকে ভাঙানো যায়। বেগকে ভাঙালে আমরা সময় জানি আমরা যে বেগের ডেফিনিশনটা হলো এরকম যে বেগ কাকে বলে? যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বলবো আমরা কি? বেগ, ঠিক আছে? তো ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল এম, আর সরণের মাত্রা হলো ক্যাপিটাল এল, আর সময়ের মাত্রা হলো ক্যাপিটাল টি। তো এখান থেকে আমরা লিখতে পারি এম এল টি ইনভার্স 1, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আমার ভরবেগের একক যদি আসতে চাই, একক, যে ভরবেগের এককটা কী হবে, ঠিক আছে? তো ভরবেগের এককটা আমরা লিখতে পারি এভাবে, দেখো আমরা জানি যে ভরের একক কি? কেজি, ঠিক আছে? আর বেগের একক কি? বেগের একক হলো এম এস ইনভার্স 1, ঠিক আছে? তো আমরা লিখতে পারি কেজি এম এস ইনভার্স 1, ঠিক আছে? এটা বলা কি? ভরবেগের একক, ওকে? আচ্ছা, তাহলে আমার ভরবেগের ইকুয়েশনটা কি পেলাম? এম ভি। ভরবেগ ইকুয়াল কি? এম ভি, মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো যে ভরবেগ রিলেটেড। ভরবেগের ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে। ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে। তো এটা কিন্তু এসএসসি লেভেলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? এসএসসি লেভেলে এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তো আমরা এখন ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে একটু বিস্তারিত আলাপ করব, ওকে? তো ভরবেগের সংরক্ষণ সূত্রটা সম্পর্কে একটু জানি আমরা। হ্যাঁ, ভরবেগের সংরক্ষণ সূত্র বলা হয়েছে যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তো এটা বলা হয় ভরবেগের কি? সংরক্ষণ সূত্র। কি? একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগ কি হয় না? পরিবর্তন হয় না, ঠিক আছে? তো এর সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। তো এখানে আমি একটু চিত্র এঁকে নিয়েছি, তোমরা দেখতে পারতেছো। তো এখানে দেখো পি ও কিউ দুটো বস্তু, ঠিক আছে? এরা যথাক্রমে U1 ও U2 বেগ নিয়ে গতিশীল, একই দিকে গতিশীল, একই সরলভাবে গতিশীল, ওকে? তো আমরা এই টাইমটা ধরছি সংঘর্ষের আগের একটা টাইম, ঠিক আছে? সংঘর্ষ হয় নাই, তারা গতিশীল একটা সরলরেখা পথে তারা চলতেছে। তো একটা গতিশীল পি এবং কিউ বস্তু U1 U2 বেগ নিয়ে গতিশীল। তো এখন এদের ভর ধরলাম যে পি বস্তুর ভর হলো M1 এবং কিউ বস্তুর ভর হলো M2।
চলতে চলতে কোনো সময় যদি কিউ বস্তুর বেগ পি বস্তুর চেয়ে বেশি হয়ে যায়, দ্যাট মিনস যে ইউ টু গ্রেটার দেন ইউ ওয়ান হলে, ইউ টু গ্রেটার দেন ইউ ওয়ান হলে, তো যদি কিউ বস্তুর বেগ পি বস্তুর চেয়ে বেশি হয় তাহলে চলতে চলতে কী করবে, এই কিউ বস্তুটা পি বস্তু ধাক্কা দেবে। দেখো সংঘর্ষের সময় আমি সংঘর্ষের যে সময়টা যেখানে সংঘর্ষ হইতেছে সেটা চিত্র আট করছি। তো এখানে দেখা যাচ্ছে যে চলতে চলতে এই কিউ বস্তুটার বেগ যখন বেশি হয়ে গেছে, অর্থাৎ ইউ টু যখন বেশি হয়ে গেছে, তখন কিউ বস্তুটা কী করবে, এই পি বস্তুটা ধাক্কা দেবে এবং পি বস্তুটাকে কিউ বস্তুটাকে কী করবে, ধাক্কা দেবে। ঠিক আছে? যদি পি বস্তুর উপর এই কিউ বস্তুর ক্রিয়া বল F1 হয় তাহলে পি বস্তুর উপর কিউ বস্তু যদি ক্রিয়া বল F1 হয় তাহলে এই পি বস্তুটাকে কিউ বস্তুটাকে F2 বলে কী করবে, প্রতিক্রিয়া বল হিসেবে ধাক্কা দেবে। আমরা নিউটনের তৃতীয় সূত্র জানি, নিউটনের যে গতি বিষয়ক সূত্র দিয়েছিলেন তার মধ্যে তৃতীয় যে সূত্রটা আছে, তৃতীয় সূত্রে বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এই টাইমটার মধ্যে আমরা লিখতে পারি F1 ইকুয়াল F2, কিন্তু দিক যেহেতু বিপরীতমুখী, অর্থাৎ এ যদি এদিকে দেখা যায় তাহলে কিউ বস্তু যদি পি বস্তুকে এদিকে দেখা যায় তাহলে পি বস্তু কিউ বস্তু এদিকে দেখা দেবে। দ্যাট মিনস এটা যদি F1 হয় এটা হবে F2 সমান বাট কিন্তু দিক বিপরীতমুখী, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো সংঘর্ষের পর তো তারা আবার গতিশীল হবে। তো সেক্ষেত্রে সংঘর্ষের পরে পরবর্তীতে তারা আবার চলতে শুরু করবে। তো সেক্ষেত্রে আমরা পি বস্তুটা যে পরিবর্তিত বেগটা দাঁড়াবে সে বেগটা হবে V1, সংঘর্ষের পরে আমরা যখন গতিশীল হবে তখন V1, এবং কিউ বস্তুর ক্ষেত্রে বেগটা হবে কি V2। এবং এই যে ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার ফলে তাদের যে ত্বরণ সৃষ্টি হবে, ত্বরণ পাওয়া যাবে, সেটা হলো পি বস্তুর ক্ষেত্রে আমরা M1 এবং কিউ বস্তুর ক্ষেত্রে A2। ঠিক আছে? তো ওকে, তাহলে আমরা 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 জানি যে এখানে আমরা যে জিনিসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে F2 F1 ইকুয়াল আমরা পাইছি কি F2 মাইনাস F2। ঠিক আছে? এটা আমরা পাইছি যে F1 ইকুয়াল কি মাইনাস F2। তো আমরা জানি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের মধ্যে F সমান কি ma, F সমান হলো ma। তো এখান থেকে আমরা লিখতে পারি যে F1 সমান আমরা লিখতে পারি M1 A1, আর মাইনাস F2 পরিবর্তে লিখতে পারি হলো মাইনাস M2 A2। ওকে, তো আমরা ত্বরণ সম্পর্কে একটু জানি। ত্বরণ A ইকুয়াল কি V মাইনাস ইউ ডিভাইডেড বাই হলো T। অর্থাৎ বলা হয়েছে ত্বরণের ডেফিনিশনটা হলো যে এরকম যে আমরা জানি যে সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তন হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তন হারকে বলবো আমরা কি, ত্বরণ। তো এখানে A ইকুয়াল আমরা জানি V মাইনাস ইউ বাই T। তো আমরা এখানে আমরা লিখতে পারি বা M1 A1 এর পরিবর্তনে আমরা লিখতে পারি যে V1 মাইনাস U1 ডিভাইডেড বাই হলো T। টিটা আমি লিখলাম কেন T1 দিলাম না কেন, কারণ দুইটা বস্তু যখন ধাক্কা খাইছে, আমরা যখন সংঘটিত হয়েছিল পি বস্তু এবং কিউ বস্তু, তখন কিন্তু দুইটা একই সময়ে ধাক্কা সংঘটিত হয়েছে। ঠিক আছে? একই সময়ে ধাক্কা কি হয়েছে, সংঘটিত হয়েছে, এই জন্য আমরা এটা শুধু টি লিখলাম। ঠিক আছে? ইকুয়াল মাইনাস M2 A2 পরিবর্তে লিখতে পারি V2 মাইনাস U2 ডিভাইডেড বাই হলো এখানে টি, কারণ আমরা জানি যে ধাক্কা সংঘটিত হয়েছে একই সময়ে, এই জন্য আমরা T1 T2 লিখলাম। লঘুভাবে সে যেহেতু টি আছে টি উঠে যাবে, অতএব আমরা লিখতে পারি M1 V1 মাইনাস U1 ইকুয়াল মাইনাস M2 V2 মাইনাস হলো U2। ঠিক আছে? এখন আমরা আড়াআড়ি গুণ করব। ওকে, তাহলে এখন আমরা গুণ করবো আড়াআড়ি না, সরি, এখানে আমরা গুণ করবো হলো M1 V1 মাইনাস হলো M1 U1 অনুভাবে মাইনাস হলো M2 V2, এই মাইনাস মাইনাসে প্লাস হবে M2 U2। ঠিক আছে? আমরা করবো কি যে U1টাকে ওইদিকে নিয়ে যাবো আর M2 এদিকে নিয়ে যাবো। ঠিক আছে? তাহলে M1 V1 প্লাস হলো M2 V2 এবং M1 এটা এদিকে গেলে প্লাস হবে M1 U1 প্লাস হলো কি M2 U2। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এটা একটু সাজিয়ে লিখতে পারি আমরা, যেহেতু আদি বেগ এটা হলো আদি ভরবেগের সমষ্টি, এটা আমরা এদিকে নিয়ে আসতে পারি। ঠিক আছে? M1 U1 প্লাস হলো M2 U2 ইকুয়াল লেখা যায় M1 V1 প্লাস হলো M2 V2।
আমাদের ভরবেগের সহনকুল সূত্রটা ছিল কি? যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তো দেখো আমার কিন্তু এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বলছে, ক্রিয়া প্রতিক্রিয়া বলতে বোঝানো হয়েছে যে একেও যে যে বলে ধাক্কা দিছে এও কি বিপরীতভাবে একটা ধাক্কা দিছে। এটাই শুধু বলা হচ্ছে। এই দুটো বল ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগ দ্যাট মিনস আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি ২ টা কি থাকবে? সমান থাকবে। কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র এবং এই সূত্র দিয়ে তোমরা অনেক অঙ্ক করবা। ঠিক আছে? ফিজিক্সের অনেক অঙ্ক করবা। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই তোমাদের। যদি ২ টি বস্তু, ২ টা গাড়ি যখন ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে মিলিত হবে, তো মিলিত বস্তুর বেগ কিভাবে নির্ণয় করবা? মিলিত বস্তুর বেগ, মিলিত বস্তুর মিলিত বস্তুর বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো। তো দেখো আমি লিখতেছি m1 u1 প্লাস হলো m2 u2 ইকুয়াল লিখতে পারি m1 প্লাস m2 ইনটু হলো ভি। এই ভিটাকে বলা হয় মিলিত বস্তুর বেগ। যদি কোনো অঙ্কের মধ্যে তোমাকে মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে পারে তাহলে তোমরা এই সূত্র দিয়ে মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে পারবা। ঠিক আছে? ওকে, আজকে আমাদের টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকলো। সবাইকে ধন্যবাদ।